বাম কংগ্রেস ভার্সেস বিজেপি, মাঝখানে এই হাইফেনগুলো বাদ। এই হাইফেনগুলো এই বকলস তৃণমূল, তারপরে তোমার গিয়ে কন্ট্রোল তৃণমূল। দেখো, ককরোচ জনতা পার্টি একটা ক্রাউড, বেকার, আমরা শিক্ষিত, বঞ্চিত, আমাদেরকে বিচার ব্যবস্থা ককরোচ বলবে? বিরোধীরা ঐক্যবদ্ধ কিছুটা হয়েছে। এরা যদি ককরোচ জনতা পার্টির ডাকে কখনো যান বা বিরোধী শিবিরে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়, তার ছায়া যদি পড়ে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বিরোধী দলের। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রিজেক্টেড তা নয়, শি ইজ দ্য সিম্বল অফ করাপশন। বিজেপি তৃণমূলীকরণ কিন্তু খুব দ্রুততার সাথে হচ্ছে, আমি তোমায় বলছি। বিজেপি কথায় কথায় শুক্রবারই শব্দ বলছে। যারা শুক্রবারই শব্দ বলছে কিছুদিন সহ্য করবে, তারপরে তারা যখন শনিবারই বলবে, এই শুক্রবারই না শনিবারই, এ লড়াই তো আইডিওলজিক্যাল লড়াই। এই লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। ফলে হিন্দু সাংস্কৃতিক জাতীয়তাবাদের সাথে কিন্তু উদার জাতীয়তাবাদের প্রতিনিয়ত দ্বন্দ্ব পশ্চিমবাংলায় তোমরা যারা সংবাদ মাধ্যমে যুক্ত আছো দেখতে পাবে। এই যে ককরোচ জনতা পার্টি, এই ককরোচ জনতা পার্টি বা ছাত্র আন্দোলন যেটাই বলি না কেন, এদের আমরা দেখলাম একটা সফলতা, এবং যেটাকে বিরোধী মানে ইন্ডি জোটের যারা আজকে যেমন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব বলেছেন যে এটা কিন্তু পদত্যাগ নয়, ধর্মেন্দ্র প্রধান বা শিক্ষামন্ত্রীর এটা কিন্তু পদত্যাগ নয়, এটা হচ্ছে একটা বিপ্লব। ইন্ডি জোটের লোকজন যারা রয়েছেন তাদের যে শক্তিটা বা তাদের এই যে বিরোধী শক্তিটা, সেটা কি আরেকটু বাড়িয়ে দিল ককরোচ জনতা পার্টি? না ককরোচ জনতা পার্টি আলাদাভাবে নিজেরা ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে ভারতবর্ষে যে রাজনীতিটা রয়েছে সেটাতে আগামী দিনে কর্তৃত্ব করবে? কি মনে হয় আপনার? দেখো, ককরোচ জনতা পার্টি একটা ক্রাউড, এটা কোনো স্ট্রাকচার্ড পার্টি নয়। দেশের চিফ জাস্টিস এই বেকারদেরকে ককরোচের সাথে তুলনা করার ফলে, যদিও পরে উনি অস্বীকার করেছেন, সেখান থেকে সেন্টিমেন্ট হয় যে আমরা বেকার, আমরা শিক্ষিত, বঞ্চিত, আমাদেরকে বিচার ব্যবস্থা ককরোচ বলবে? সেই জায়গা থেকে একটা ব্যঙ্গাত্মক উপায়ে ককরোচ জনতা পার্টি তৈরি হয়েছে। এই পার্টি কিন্তু কোনো কমান্ড স্ট্রাকচার নেই, সেন্ট্রাল স্ট্রাকচার নেই, নেতৃত্ব নেই, এটা অনেক ডিসেন্ট্রালাইজড। এটাকে বলা যায় যে হঠাৎ মানে কোনো কল করলে হয়তো তার আবার এগিয়ে আসতে পারে যদি সমাজে একটা অন্যায় হয়। এটা ইট ইজ এ কাইন্ড অফ ক্রাউড, কিন্তু স্পন্টিনিউয়াস ক্রাউড। ফলে এরা আগামী দিনে রাজনৈতিক দল হয়ে উঠবে এমন আশা আমি এই মুহূর্তে অন্তত করছি না। পরে চেঞ্জও হতে পারে, রাজনীতি পরিবর্তন। এটা হলো ক। খ হলো যে এই এন্টার আন্দোলনে সামান্যতম হলেও বিরোধীরা ঐক্যবদ্ধ কিছুটা হয়েছে। মানে যেভাবে তৃণমূল কংগ্রেসকে ভেঙে, ওদিকে শিবসেনাকে ভেঙে প্রায় নরেন্দ্র মোদী, অমিত শাহরা দুর্মুষ করে দিচ্ছিল, বিরোধী শিবিরকে খান খান করে দিচ্ছিল, সেই জায়গায় মনে হচ্ছিল যেন কাউকে সামনে থাকতে দিচ্ছে না। সেই জায়গা থেকে যদি দেখা যায় তাহলে বিরোধীরা অন্তত এই ইস্যুতে ককরোচ পার্টি একটা সংযোগ দিল, বা বলা যায় যে দে স্টিমুলেট দ্য অপোজিশন ব্লক টু ফাইট এগেনস্ট মোদি। তা মোদির বিরুদ্ধে একটা লড়াইয়ের ক্ষেত্র তৈরি করতে বা নিজেরা উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে ককরোচ পার্টি একটা অনুঘটকের ভূমিকা পালন করলো। এখন দেখার যে সমস্ত বিরোধীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেন কিনা সংসদের ভেতরে এবং বাইরে। তবে এটা ঠিক যে বিরোধীরা যখন ছত্র খান ছিল, যখন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা তৃণমূল কংগ্রেস তো বটেই, দেশের অন্য প্রান্তের ছোটোখাটো দলগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছিল, নিজেদের সংখ্যা বাড়িয়ে একের পর এক অ্যামেন্ডমেন্ট বিলগুলো, ডিলিমিটেশন বিল, উইমেন রিজার্ভেশন বিল পাশ করানোর প্রশ্নে বিরোধী শিবিরকে খান করে দিচ্ছিল, দলবদলটা কার্যত রুটিন নিয়ে পরিণত করে ফেলেছিল। সেই জায়গা থেকে কিন্তু এই আন্দোলন, ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং নরেন্দ্র মোদীর পরাজয় আন্দোলনকারীর কাছে কিছুটা হলেও বিরোধী শিবিরে কিন্তু বাতাস বইবে
এবং বিরোধী শিবির আগামী দিনে সেটাকে নিয়ে চলতে পারে কিনা সেটা দেখার। কিন্তু আমি এখানে একটা আমার রাইডার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে জায়গায় এসে দাঁড়িয়ে আছেন, যার মানে দলের দুর্গন্ধ ছাড়ছে, শিক্ষা দুর্নীতির যার আমলে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল, যিনি আগামী ইতিহাসে শিক্ষা দুর্নীতির মুখ্যমন্ত্রী হিসাবেই স্থান পাবেন, যিনি নন গভর্নেন্সের চ্যাম্পিয়ন, তিনি যদি আবার এই ককরোচ পার্টির সাথে যান, দুর্নীতি অভিযুক্ত একটা দল কমপ্লিটলি, এরা যদি ককরোচ জনতা পার্টির ডাকে কখনো যান বা বিরোধী শিবিরে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়, তার ছায়া যদি পড়ে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বিরোধী দলের। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রিজেক্টেড তা নয়, শি ইজ দ্য সিম্বল অফ করাপশন। অ্যাজ এ সিম্বল অফ করাপশন, if she joined with opposition bloc, then it will definitely create additional difficulty for Rahul Gandhi led opposition. একেবারে স্যার, অন্যদিকে ঋতব্রত যে তৃণমূল বা ভালো তৃণমূল শিবির, সেটা নিয়ে এই পরিপ্রেক্ষিতে আপনার কি প্রতিক্রিয়া? না দেখো, খুব হাস্যকর কিন্তু মানে এটা রাজ্যের শাসকরা যে অবস্থানটা তৈরি করলো, পশ্চিমবাংলা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। আমি যখন বিপজ্জনক বলছি, একজন সমাজবিজ্ঞানী ছাত্র হিসাবে আমার কাছে মনে হচ্ছে বিপজ্জনক নাও হতে পারে। কারণ লড়াইটা সরাসরি আদর্শগত লড়াইয়ে আমার মনে হচ্ছে এখন ক্রমশ আদর্শগত লড়াইয়ে যাচ্ছে। বাম কংগ্রেস ভার্সেস বিজেপি, মাঝখানে এই হাইফেনগুলো বাদ, এই হাইফেনগুলো, এই বকলস তৃণমূল, তারপরে তোমার গিয়ে কন্ট্রোল তৃণমূল, এরা আমার মনে হয় কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্য, ডিম খাওয়ার হাত থেকে বাঁচার জন্য, নিজেদের একের পর এক দুর্নীতি ঢাকার জন্য এরা শাসক দলের ছত্রছায়ায় আছে। শাসক দলের লাভ হলো এখানে অনেক গেম প্ল্যান আছে, যে আমি যদি 70টা এমএলএ পেয়ে যাই, তাহলে আমার সরকারের নানা অল্টারনেশন আমার সরকারের কোনো ক্ষতি হবে না। কিন্তু এদের ভবিষ্যৎ ওই যতদিন বিধানসভাটা টিকে আছে ততদিনই, এদের কোনো ভবিষ্যৎ নেই। ফলে লড়াইটা দেখো, একটা ছাত্র আন্দোলন হলো, সেখানে ঋতব্রতরা পুলিশের লাঠি নিয়ে ব্যস্ত, ছাত্র আন্দোলনের বিষয়বস্তু নিয়ে ব্যস্ত না। মানে আমার ছোটোবেলার থেকে এরকম বিরোধী দল আমি দেখিনি, বিশ্বাস করো। আমি মাঝে মাঝে ভাবি যে আমি মানে ভগবান এক জন্মে সব কিছু দেখাচ্ছেন। বিরোধী দল নিশ্চয়ই পুলিশ প্রশাসনের উপর যদি কোনো বোতল ছোড়া হয় বা যেভাবে জার্নালিস্টদের মারা হয়েছে, আমরা তো সবাই ধিক্কার জানাচ্ছি, ওরাও ধিক্কার জানানো উচিত। আমি দেখলাম বামেদের তরফ থেকেও প্রতিবাদ করা হয়েছে। কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা, তিনি যতটা কনসার্ন পুলিশকে নিয়ে, পুলিশের উপর বোতল ছোড়া নিয়ে বা সাংবাদিকদের বিষয়টা নিয়ে, তিনি একেবারেই কনসার্ন নয়। দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলন বা সারা দেশ জুড়ে যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে তার কোনো মানে সেইভাবে কোনো ভাবনাই নেই। তো সেই কারণে আমি তোমায় বলছি যে আমাদের এক জীবনে অনেক কিছু দেখালো, এমন একটা বিরোধী দেখালো যেই বিরোধীর উপর আমি ভরসা করতে পারবো। ধরো তোমরা যারা সাংবাদিকতা করো, আমরা যারা বিশ্লেষণ করি, আমাদের প্রধান ভরসা কে জানো? বিরোধী দলের নেতা। আমি যখন আসি, মানে খুব বড় করে টেলিভিশন চ্যানেলে আসি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিরোধী দলের নেতা। আমরা জানতাম যে বামেরা কোনো অন্যায় অবিচার করলে মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়াবেন। কারণ দেখো, আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যারা ক্রিটিক, সমালোচক, আমাদের তো কাজটাই হলো সরকারের অন্যায় অবিচার ত্রুটিগুলো তুলে ধরা, এটাই তো কাজ আমাদের। এইবার সরকার সেটা পছন্দ করে না, কোনো সরকার পছন্দ করে না, বিজেপি সরকারও পছন্দ করে না। ফলে এরা কী চায়, কী করে একটুখানি টাইট দেওয়া যায়, মামলা করে টাইট দাও, বিভিন্ন মানে সরকারি সুযোগ সুবিধার থেকে বঞ্চিত করে টাইট দাও, পেছনে লাগিয়ে দাও কাউকে। এবার তুমি আমার আশ্রয়স্থলকে বিরোধী
ধরো ধরো তুমি এই মমতা বন্দ্যোপাধ্যায় 21 সাল থেকে যে বিরোধী নেতা ছিলেন শুভেন্দু অধিকারী, আমি জানি সব ইউটিউবারদের একমাত্র ভরসা ছিল শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলতেন আমি আইন লয়ার দিয়ে সাহায্য করব, কোনো একটা ঘটনা হলে উনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতেন। এবং যখন 11 সাল থেকে 16 সাল, তখন সূর্যকান্ত মিশ্র কিন্তু প্রচুর মানে সাংবাদিকদের রক্ষা করার জন্য অনেক উদ্যোগ নিয়েছেন, যাতে তাদের কণ্ঠটাও রক্ষা হয়। এমনকি মান্নানদা অসুস্থ মানুষ ছিলেন 16 সাল থেকে 21 সাল পর্যন্ত বিরোধী দলের নেতা কংগ্রেসের, তিনিও কিন্তু সাংবাদিকদের সাথে খুব গভীর সম্পর্ক রেখেই কাজ করতেন। আর আসল মোদ্দা কথা আমি যেটা তোমায় বলতে চাইছি, যে দেখো এমন একটা বিরোধী দল পশ্চিমবাংলায় তৈরি হয়েছে বিধানসভার ভেতরে, যে বিরোধী দলের নেতার প্রতি তুমি কোনো আস্থা রাখতে পারবে না, সামান্যতম আস্থা রাখতে পারবে না। কারণ তুমি জানো যে সে শেষ পর্যন্ত তোমার হয়ে দাঁড়াবে না, কারণ বিজেপি ট্রোজান হর্স। তাহলে আমরা কার প্রতি আস্থা রাখব? আর বিধানসভার যে দল, সে দলই তো মুখ্য বিরোধী দল না, সেটা তো মানে সংবিধান অনুসারে আইন অনুসারে সে তারাই তো বিরোধী দল। ফলে আমি কিন্তু দুশ্চিন্তায় আছি যে এই যে ধরো কাগজে বিজ্ঞাপন উঠিয়ে দেওয়া হচ্ছে শাসকের বিরুদ্ধেও না, সত্যি কথাটা লেখার জন্য তোমার বিজ্ঞাপন বন্ধ, তুমি সত্যি লিখলে তোমার বিজ্ঞাপন বন্ধ। এই যে কালচার তৃণমূল, এটাই তো তৃণমূলীকরণ কালচার। বিজেপির তৃণমূলীকরণ কিন্তু খুব দ্রুততার সাথে হচ্ছে, আমি তোমায় বলছি। এই যে ধরো বিজ্ঞাপন বন্ধ করে দিয়ে এটাই তো তৃণমূল করত। আবার তুমি ধরো বহু জায়গাতে টাকা পয়সা চাওয়ার অভিযোগ তুমি জানো একটার পর একটা উঠেছে, এমনকি একটা বিখ্যাত তোমার গিয়ে বিরিয়ানির দোকান পর্যন্ত প্রকাশ্যে অভিযোগ এনেছে। এটাই তো তৃণমূলীকরণ। তারপরে দল ভাঙানো, এটাই তো তৃণমূলীকরণ। তৃণমূলীকরণ মানে কি আলাদা কিছু নাকি? অর্থাৎ তৃণমূল যে কাজগুলো করেছে বিজেপি সেই কাজগুলো করতে শুরু করেছে। এই কারণেই বলছি এই বিজেপির মধ্যে দ্রুত তৃণমূলীকরণ মানে দেখতে পাচ্ছি। এখন দেখার যেটা সেটা হলো যে এই সাংবাদিকরা কার হাতে সুরক্ষিত হবে। তারা যখন আক্রান্ত হবে আগামী দেখো 5 বছরে বিজেপির সাথে লড়াই হবেই, কারণ বিজেপি একটা মানে বহুত্ববাদ নিয়ে চলতে রাজি নয়। বিজেপি কথায় কথায় শুক্রবারই শব্দ বলছে। যারা শুক্রবারই শব্দ বলছে কিছুদিন সহ্য করবে, তারপরে তারা যখন শনিবারই বলবে তোমার শুক্রবারই, তুমি শুক্রবারীদের বিরুদ্ধে কথা বলছো, আর আমি পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি শনিবারীদের। এই শুক্রবারই না শনিবারই, এ লড়াই তো আইডিওলজিক্যাল লড়াই। এই লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। ফলে সেইখানে যারা সাংবাদিক তাদের কাছে কিন্তু আগামী দিন খুব কঠিন দিন, যে আমি একটা নিরপেক্ষ সংবাদ কী করে পরিবেশন করব। একজন রাজনীতি চর্চাকারী হিসাবে তোমাদের প্রতি আমার একটা থাকবে, উপদেশ থাকবে বলতে পারো, যেই উপদেশটা দিচ্ছি সেটা হলো আদর্শগত ভাবনা। এই জায়গা থেকে তুমি টপিকে ঢোকার চেষ্টা করো। এই লড়াই হিন্দু জাতীয়তাবাদ ভার্সেস উদার জাতীয়তাবাদের লড়াই। মানে বিজেপি যে জাতীয়তাবাদের কথা বলে সেটা হলো হিন্দু সাংস্কৃতিক জাতীয়তাবাদ, আর অন্যদিকে বাকি কংগ্রেসি কালচারের যে রাজনৈতিক দলগুলো তারা যে জাতীয়তাবাদের কথা বলে সেটা হলো উদার জাতীয়তাবাদ। ফলে হিন্দু সাংস্কৃতিক জাতীয়তাবাদের সাথে কিন্তু উদার জাতীয়তাবাদের প্রতিনিয়ত দ্বন্দ্ব পশ্চিমবাংলায় তোমরা যারা সংবাদ মাধ্যমে যুক্ত আছো দেখতে পাবে। ফলে আদর্শগত জায়গাটাকে ক্লিয়ার করে যে ভাই হিন্দু জাতীয়তাবাদীরা এই বলছেন, উদার মানে জাতীয়তাবাদীরা এই বলছেন, এই জায়গা থেকে আপনাকে বুঝতে হবে যে ঘটনাটাকে আপনি কোন চোখ দিয়ে দেখবেন, কোন অ্যাঙ্গেল দিয়ে দেখবেন, কোন দৃষ্টিকোণ থেকে দেখবেন। যদি আপনি হিন্দু না সাংস্কৃতিক জাতীয়তাবাদ থেকে দেখেন তাহলে মনে হবে সত্যি তাদের বক্তব্য। যদি আপনি উদার জাতীয়তাবাদী ভাবনার থেকে দেখেন তাহলে আপনার মনে হবে জিনিসটা সংখ্যালঘুদের বিরুদ্ধে, সমাজের দুর্বলতর শ্রেণীর বিরুদ্ধে। ফলে এই যে অ্যাপ্রোচটা, আমি প্রত্যেকটা সাংবাদিককে একজন অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে বলবো, এই প্রত্যেকটা ঘটনাবলী কিন্তু
মতাদর্শগত জায়গায় ঢুকে তারপরে বিশ্লেষণ যদি আমরা করি অনেকটা সঠিক বিশ্লেষণ হবে। এবং শেষে বলবো যে ওই প্রশ্নের উত্তর আমার কাছে নেই যে তোমরা যখন আক্রান্ত হবে তোমাদের রক্ষা কে করবে, কারণ বিরোধী নেতা তো রাজ্যে নেই।